শিশু সাহিত্যের জগতে এক অমূল্য নাম লীলা মজুমদার। তার লেখা কাশি কাহিনী গল্পটি হাস্যরস, সংস্কৃতি আর পারিবারিক আবহে ভরপুর। আজকের অডিওতে শোনা যাবে এই মজার গল্পটি। গল্প পাঠে সুমিত্রা রানী এবং গল্পের সংগ্রাহক আমি, রূপম রায়। আমার এক ননদের কাছে সেকালের কাশীর সম্বন্ধে অনেক আশ্চর্য গল্প শুনেছি। তাছাড়া প্রায় ৬০ বছর আগে নিজেও কাশী গিয়ে স্বচক্ষে অনেক অপ্রত্যাশিত ব্যাপার দেখে এসেছি। সে কাশীকে এখন খুঁজো না, কারণ পাবে না। সেকালে আমার শ্বশুরবাড়ির অনেক আত্মীয় স্বজন মনের পবিত্রতা রক্ষার জন্য এবং জিনিসপত্রের সস্তা দরের কারণে খানকত ঘর ভাড়া করে কিংবা ছোটোখাটো একটা বাড়ি কিনে বা তৈরি করে শেষ জীবনটা সুখে শান্তিতে কাটাবার আশায় কাশীবাসী হতেন। অনেকের আত্মীয়রা কাশীতেই কাজকর্ম করতেন, তাই কাশীবাসী হওয়াটা কিছু বিদেশ যাওয়ার মতো মনে হতো না। নীরদিনী সম্পর্কে হন আমার পিস্তুত ননদ। ওরা কাশীতেই ১২ মাস থাকতেন। ওর স্বামী আর পরে ওর ছেলেরাও ওখানেই চাকরি বাকরি করতেন। কলকাতার আত্মীয় স্বজনরা অনেক সময় ওদের বাড়ি উঠতেন। ভারী অতিথি বৎসল ছিলেন সবাই। হেসে বলতেন, আমাদের বাড়িতেই ওঠো ভাই, বড্ড খুশি হব। তবে হনুমানদের সঙ্গে বনিয়ে সংসার করতে হবে। এসে দেখোই না, ভালোই লাগবে। কাশীর হনুমানরা জগৎ বিখ্যাত। শ্রীরামের অনুচর তো, ওর সঙ্গে নাকি ওরাও স্বর্গে গিয়েছিল। সেখানে যারা থেকে গিয়েছিল তাদের কথা বলতে পারি না, কিন্তু কাশীর হনুমানদের স্বভাব কিছু বদলায়নি। এদিকে কে না জানে যে তাদের মারলে ব্রহ্মহত্যার পাপ হয়। ফলে আশকারা পেয়ে পেয়ে অন্তত কাশীর হনুমানরা একটা বড় গোছের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তাদের জ্বালায় ছাদে কাঁচা কাপড়, বড়ি বা আমসত্ত্ব বা আচার কি আমসি শুকনো দায় হয়ে উঠেছিল। যা ছাদে রোদে দেওয়া যায় তাই চেখে খেয়ে চেটে চিবিয়ে মাটিতে ছিটিয়ে সে এক বিতিকিচ্ছিরি কাণ্ড করত। কাপড় চোপড় রোদে দিলে সেগুলো টেনে ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে আচার বড়ি ঘেটে ঘুটে এমন একটা যাচ্ছে তাই অবস্থার সৃষ্টি করেছিল যে কাশীর ১২ মাসে বাসিন্দারা সমস্ত ছাদটাকে শক্ত তারের জালের খাঁচায় বন্দি করে ফেলতেন। হনুমানরা কিছু করতে না পেরে আশপাশে ছোকছোক করে বেড়াতো। নীরদিদির বাড়ির নিচে একটু বাঁধানো উঠোন ছিল, এক ফালি বাগানও ছিল। তার ফলপাকুর অবশ্য হনুমানজির আত্মসেবায় লাগত। তবে ওই একটু খোলা হওয়ার পথ ছিল। রান্নাঘর লাগোয়া একটা চওড়া বারান্দা ছিল, সেখানে বড় গুমোট। রাতের রান্না দুপুরে সেরে ফেলে বিকেলে গা ধুয়ে ওই বারান্দায় মোড়ায় বসে নীরদিদি বড় বড় মোটা মোটা আটার রুটি সেঁকছেন আর মাঝে মাঝে উঠোনের ওপাশের একতলা বাড়িটার ছাদের দিকে তাকাচ্ছেন। আমার ননদও সেখানে ছিলেন, তার কাছেই গল্পটা শোনা। তিনি দোতলায় ওঠার সিঁড়িতে বসে নীরদিদির সঙ্গে গল্প করছেন। হেনকালে একটা প্রকাণ্ড কেদো হনুমান কে জানে কোত্থেকে জোগাড় করে বিরাট একছড়া বড় বড় কলা নিয়ে পাশের বাড়ির ছাদে এসে বসে ভালো মানুষের মতো মুখ করে রুটি শাঁখা দেখতে লাগলো, যেন শেখার ইচ্ছে। রুটি শাঁখা সারা হলে নীরদিদি উঠে রান্নাঘরে গেছেন একটা ডেকচি আনতে। রুটিগুলো ঢাকা চাপা দিয়ে উনুনের পাশে রেখে দেবেন, গরম থাকবে। সঙ্গে সঙ্গে ভগবান হনুমান এক লাফে ছাদ থেকে নেমে থালা শুদ্ধ হাত রুটি তুলে নিয়ে পুনরায় পূর্বস্থানে ফিরে গেলেন। ডেকচি হাতে ফিরে এসে নীরদিদির সে কি আক্ষেপ, সবাইকে গঞ্জনা দিতে লাগলেন, তোমরা কি ওকে তাড়াতে পারলে না? অবশ্য তিনি ভালো করে জানতেন ভগবান হনুমানকে ঠেকানো সহজ নয়। হাঁ করে তার কাণ্ড দেখা ছাড়া কোনো উপায়ই রইল না। শেষ কলাটি মুখ খস্ত করেছেন, এমন সময় সদর দরজায় নীরদিদির ছেলের গলা শোনা গেল। অমনি এক নিমিষে থালাটি উঠোনে নামিয়ে রেখে শ্রী ভগবান পাঁচিল টপকে অন্তর্ধান করলেন। সব শুনে ছেলে হেসেই কুটোপাটি। দেবতার সঙ্গে রেষারেষি করে কেউ কখনো যেতে নাকি? ভালোই তো, আর একতরফা তাজা তাজা রুটি করো আর আমরা গরম গরম খাই।
নীরদ দিদির কাছে আর একটা আশ্চর্য গল্প শুনেছিলাম। একদিন সকালে তিনি প্রতিদিনের মতো রান্নাবান্না নিয়ে ব্যস্ত। কানে আসছে দূরে কোথায় দুই দল হনুমানে ঝগড়া লেগেছে। এমন সময় কে কড়া নাড়ল। মনে পড়ে গেল দুপুরের দিকে কাপড় কাচা বউয়ের আসার কথা ছিল। খুব সকালেই সে এসে গেছে। উঠোন পেরিয়ে খুলেই নীরদ দিদি হাঁ। একটি মা হনুমান দু হাতে নিজের বুকে কি একটা জাপটে ধরে দাঁড়িয়ে আছে। দূরে তখনও হনুমানদের ঝগড়া চলেছে। মা হনুমান সে কি করুণভাবে দু চোখ তুলে নীরদ দিদির মুখের দিকে চেয়ে দুহাত বাড়িয়ে ধরল। নীরদ দিদি অবাক হয়ে দেখেন খুদে এক হনুমানের ছানা, চোখ বোজা, মনে হয় দিন সাতেকের বেশি নয়। আর বলতে হলো না, সঙ্গে সঙ্গে মানুষের মা হনুমানের মায়ের মনের দুঃখ বুঝে নিলেন। ছানাটাকে নিজের বুকে তুলে নিয়ে মা হনুর দিকে চেয়ে বললেন, কোনো ভয় নেই, আমার কাছে ও নিরাপদে থাকবে, পরে এসে নিয়ে যেও। সঙ্গে সঙ্গে মা হনু ছুটে বেরিয়ে গেল। পিসি এক হাত বাড়িয়ে খিড়কি ধরে খিল দিলেন। হনুমানদের হট্টগোলটা যেন অন্যদিকে সরে গেল মনে হলো। নীরদ দিদি চিন্তিত মুখে ছানাটাকে বুকে করে নিজের ঘরে ফিরে এলেন। তিনি জানতেন এ ব্যাপারে বাড়ির পুরুষদের সহানুভূতি পাবেন না। মায়ের মনের কথা তারা কিচ্ছু জানে না। ভাগ্যিস কেউ বাড়ি নেই। নীরদ দিদি একটা বড় জুতোর বাক্সে পুরনো নরম ন্যাকড়া দিয়ে বিছানা করে ছানাটাকে শোয়ালেন। ন্যাকড়ার পলতে দিয়ে তার মুখে কয়েক ফোঁটা দুধ দিয়ে মুখ মুছিয়ে বাক্সশুদ্ধ নিজের ঠাকুরঘরের তাকে তুলে রাখলেন। ও ঘরে অন্যদের প্রবেশ নিষেধ। সারাদিনে আরও 4-5 বার বাচ্চাটা দুধ খেলো, বার দুই ন্যাকড়া বদলাতে হলো। কেমন যেন বড্ড মায়া লাগছিল। হাসি পাচ্ছিল ভেবে ঠাকুর ঘরে হনুমান সেধিয়েছে। জানলে ছেলেরা কি বলবে। সুখের বিষয়, সারাদিন বাড়িতে তিনি ছাড়া কেউ ছিল না। বেলা বারবার অনেক আগেই হনুদের লড়াই মিটে গিয়েছিল। দূরে মন্দিরে ঘণ্টা বাজছিল, কোথায় যেন স্তব গান হচ্ছিল, আর সব চুপচাপ। গা ধুয়ে সন্ধ্যা দেবেন বলে প্রদীপ জ্বালছেন। এমন সময় খিড়কি দূরে কে যেন ভয়ে ভয়ে টোকা দিল। দোর খুলতেই মা হনুমান নিঃশব্দে ঢুকে তার মুখের দিকে চেয়ে রইল। নীরদ দিদিও সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে বাক্স থেকে বাচ্চা তুলে এনে তার মায়ের কোলে দিলেন। এক মুহূর্তের জন্য দুই মায়ের দৃষ্টি বিনিময় হলো। তারপরেই হনুমা ছানা বুকে করে খিড়কি দোর পেরিয়ে অন্ধকারে মিশে গেল। নীরদ দিদিও তার ক্ষুদে অতিথির সব চিহ্ন সরিয়ে ফেলে দিয়ে হাত পা ধুয়ে নিশ্চিন্ত মনে আটা মাখতে বসলেন। তার মনে হচ্ছিল কে যেন কোথায় মনের আনন্দে গান গাইছে।